আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে বাংলাদেশের যে প্রাচীনতম দল, সেই প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের সেই নিষেধাজ্ঞাটা বাহাল রাখতেছে। যে বর্তমান যেই সরকার রয়েছে বিএনপি সরকার, সেই সরকার সেটাকে বহাল রাখতেছে। আজকে আমরা এই বিষয়টি আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের যে প্রাচীনতম দল, সেই প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ আসলে পাকিস্তান পিরিয়ডে গঠিত হয়েছিল। সেখান থেকে আস্তে আস্তে তাই বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সে বাংলাদেশের আওয়ামী লীগের ভুল ত্রুটি রয়েছে, এটা আসলে আমরা জানি। এখন কোনো দলে ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। সেটা আপনি মনে করেন বিএনপি, সেটা হয়তো জামাত বা জাতীয় পার্টি, যেটাকে আপনি মনে করেন না কেন, আওয়ামী লীগ সবারই ভুল ত্রুটি থাকে। তবে এই ভুল ত্রুটির জন্য কোনো দলকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা বা নিষিদ্ধ করা, এটা আসলে কোনো সুস্থ গণতন্ত্রের জন্য কাম্য নয় বলেই অনেক সকল আন্তর্জাতিক যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তারা মনে করে। এই বিষয়ে আপনারা জানেন যে জাতিসংঘ সরাসরি এই বিষয়টার বিরোধিতা করেছে, কমনওয়েলথ বিরোধিতা করেছে এবং আরও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এই বিষয়ে বিরোধিতা করেছে। কিন্তু এই যে নির্বাচনের পূর্বে এই বিরোধিতার বিষয়ে বিএনপিও সরাসরি বলেছিলেন তারা আসলে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নয়, এরকম কথা বলেছে। এবং কি সর্বশেষ গত জানুয়ারি মাসের দিকে সম্ভবত সিএনএনের সাথে আলোচনাকালে আপনার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু এরকম আলোচনায় করেছিলেন। তিনি এরকমই বলেছিলেন যে আসলে কোনো দল নিষিদ্ধের পক্ষে তারা নয়। এমনকি বিএনপির বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন জনাব সালাউদ্দিন আহমেদ, তিনিও কিন্তু তার প্রতিক্রিয়া এরকমটাই বলেছিলেন যে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে বা আওয়ামী লীগ বা কোনো একটা দলকে নিষিদ্ধ করে রাখলে তাহলে দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি হয়, এরকম কথা আর কি তিনি বলেছিলেন। এমনকি বিএনপির বর্তমানে যিনি এলজিডিএ মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও কিন্তু এরকম বক্তব্য দিয়েছিলেন যে কোনো দলকে নিষিদ্ধ করা হোক, এটা তারা চায় না, এরকম কথা বলেছিলেন। যদিও আওয়ামী লীগ নিষিদ্ধের পরের প্রতিক্রিয়ায় বা নিষিদ্ধ হওয়ার সাথে সাথে বিএনপির পক্ষ থেকে বা বিএনপির দলীয় যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা আসলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে নাকি ধন্যবাদ জানিয়েছে, এরকম কথাও কিন্তু সমাজে প্রচলিত রয়েছে। এখন অনেকের কাছে বা অনেকের ধারণা ছিল যে আসলে এই বিএনপি সরকার জয়লাভ করলে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করে নেবে বা শিথিল করবে, এরকম একটা ধারণা ছিল। এমনকি নির্বাচনের পূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এরকম একটা হাইপ তৈরি হয়েছিল যে বিএনপিকে ভোট দিলে বিএনপি আওয়ামী লীগের উপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেবে, এরকম একটা হাইপ তৈরি হয়েছিল। এখন সেই হিসেবেও হয়তো বা আওয়ামী লীগ সমর্থক যারা বাংলাদেশের ভিতরে যারা আওয়ামী লীগকে সমর্থন করেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, তারা হয়তো বা বিএনপিকে ভোট দিয়ে থাকতে পারেন। এখন যেই সমস্ত ব্যক্তিরা বিএনপিকে ভোট দিয়েছেন বা বিএনপির প্রতি বিএনপি বিএনপি আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞাটা তুলে নেবে এরকমটা ভেবেছিলেন, তাদের সেই আশাতে বর্তমানে ঘুরে ভালি পড়েছে বলে মনে হয়। কেননা আপনারা জানেন যে এই যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞাটা রয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে সন্ত্রাস বিরোধী আইনে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে আপনার নতুন কি ধারা যুক্ত করে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধের বিষয়টা তখন কিন্তু আপনার করা হয়েছিল এই যে অধ্যাদেশের মাধ্যমে। আর বাংলাদেশের যে নিয়ম অনুযায়ী অধ্যাদেশগুলো কিন্তু নতুন সংসদ গঠিত হওয়ার নির্দিষ্ট একটা সময়সীমার ভিতরে সেই অধ্যাদেশগুলা আইনে পরিণত করতে হয়। যদি আইনে পরিণত করা না হয় তাহলে ওই অধ্যাদেশগুলা আনুষ্ঠানিকভাবে বাদ হয়ে যায়, নিজে নিজে বাদ হয়ে যাবে এরকম। তাই অন্তর্বর্তীকালীন সরকারের সেই আইনগুলা সেই প্রায় ১৫০-২০০ অধ্যাদেশের মতো অসংখ্য অধ্যাদেশ, সেই অধ্যাদেশগুলা অধিকাংশ অধ্যাদেশ বর্তমান সরকার সেগুলা বহাল রাখতে চাচ্ছে, সেগুলো আইনে পরিণত করতে চাচ্ছে। তার ভিতরে একটা অধ্যাদেশ এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধ্যাদেশ। এখন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধ্যাদেশটা যদি অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সেই অধ্যাদেশটা বর্তমান সরকার যদি আইনে পরিণত করে, তাহলে দেশের ভিতরে আসলে মনে হচ্ছে যে একটা হিতে বিপরীত অবস্থা হবে। কেননা আপনি দেখেন
বাংলাদেশের ভিতরে দুইটা দল সবচেয়ে বড় দল, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে আওয়ামী লীগ। এখন এর ভিতরে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল, এখন সেই দলটা হয়তো তাদের বিভিন্ন কৃতকর্ম, তাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে। এখন সেই ভুল ত্রুটি তো অবশ্যই আপনি মানে সুযোগ মানে সংশোধন করার সুযোগ দিতে হবে। এখন সেই সুযোগ না দিয়ে সেই দলকে যদি আপনি নিষিদ্ধ করে দেন, সেটা আসলে ভালো ফল বয়ে আনবে বলে আমার কাছে মনে হয় না। কেননা আপনারা দেখেন যে যেই সমস্ত যে টক শো বিশ্লেষক বা যারা এই যে পলিটিক্যাল বিশ্লেষক রয়েছেন, তাদের যে সমস্ত আলোচনাগুলো বা অ্যানালাইসিসগুলো আপনি দেখলে সেখানে সবার একই মত যে আসলে একটা দলকে নিষিদ্ধ করে রাখা আসলে সেটা ওই দলের সমর্থক গোষ্ঠীদের মনের ভিতরে বিরূপ প্রভাব তৈরি করা। এমনকি ওই দলের যারা সমর্থক গোষ্ঠী থাকেন তারা হয়তো ভিন্ন পন্থা অবলম্বন করতে পারেন। এখন ওই দলটা নিষিদ্ধ করলে সেটা আসলে মত প্রকাশের যে স্বাধীনতা বা আপনি দেখেন যে গণতান্ত্রিক যে আপনার যাত্রা, সেই যাত্রা আসলে বাধাগ্রস্ত হবে বলে অনেকে মনে করেন। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সেই আইনটাকে কেন মানে সেই অধ্যাদেশটাকে বর্তমান সরকার কেন এখন এটা বহাল রাখতে চাচ্ছে, সেটা হয়তো তাদের রাজনৈতিক কোনো পলিটিক্যাল কি বলে যে ভীষণ হতে পারে। এখন সেই পলিটিক্যাল ভীষণের ভিতরে গিয়ে একটা সংগঠনের কর্মী সমর্থক যারা রয়েছে তারা আসলে এই যে তাদের মত প্রকাশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা থেকে তারা বঞ্চিত হবে। এটা আসলে কোনো আন্তর্জাতিক কোনো সংস্থাগুলো আসলে মেনে নেবে বলে বা তারা এটাকে গ্রহণ করবে বলে মনে হয় না। এখন তারপরও এই বর্তমান সরকার, নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকার এসে কেন এটা করছে তারাই ভালো জানবে। এখন এর প্রতিক্রিয়া হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে যে সমস্ত কথাগুলো আসতেছে সেটা আসলে মানে এরকমটাই হয়তো অনেকে আশা করেছিলেন। এখন এরকম যেই কথাগুলো আওয়ামী লীগ বলছে, আওয়ামী লীগের তো আসলে এই সমস্ত কথা বলা ছাড়া বর্তমানে উপায় নেই। কেননা আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় রয়েছে। আর কোনো দল নিষিদ্ধ করে আসলে সুফল পাওয়া যায় না। এটা আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়ে এই যে জামায়াতে ইসলামীকে যেভাবে নিষিদ্ধকরণ করা হয়েছে, এখন বাংলাদেশ জামায়াত ইসলামীকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে তাও তো সেই জামায়াত ইসলামী তাদের রাজনীতিতে রয়েছে না, বর্তমানে প্রধান বিরোধী দলের ভূমিকায় আসছে না। এরকম হয়তো সময়ের মানে পট পরিবর্তনে কোনো এক সময় দেখা যাবে যে আওয়ামী লীগও আবার তাদের এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবার আওয়ামী লীগ রাজপথে বা রাজনীতিতে হয়তো সক্রিয়। এখন আওয়ামী লীগের উপরে এরকম নিষেধাজ্ঞা কিন্তু 1971 সালে পাকিস্তান সরকারও নিয়েছিল, কিন্তু সেটাও হিতে বিপরীত হয়েছে। ফলাফলস্বরূপ একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি হয়েছে। সুতরাং এখন এই আওয়ামী লীগের প্রতি এরকম নিষেধাজ্ঞা দিয়ে একটা দলের সমর্থক গোষ্ঠীকে এভাবে কোণঠাসা করে রাখা আসলে একটা সুষ্ঠু গণতন্ত্রের জন্য আসলে কাম্য নয় বলেই অনেকের কাছে মনে হয়। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের বা অনির্বাচিত সরকারের সেই কাজটা কেন নির্বাচিত সরকার কেন সেটাকে আইনে পরিণত করতে হবে, এটা কি আসলে বিরোধী দল বা জামাত বা এনসিপির পক্ষ থেকে আসলে বড় ধরনের চাপ কিনা, সেটা হয়তো সরকার ক্লিয়ার করতেছে না। কিন্তু যে সরকারের যে সমস্ত বর্তমান মন্ত্রীগণ রয়েছেন তারাই কিন্তু একটা সময় এই বিরোধিতার বিপক্ষে কথা বলেছিলেন। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজেও কিন্তু এই একটা মানে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তারা নয় এরকম মতামত দিয়েছিলেন। এখন তারা কেন এই যে আওয়ামী লীগের মতো এই সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রাচীন দল বা স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী একটা দলকে কেন নিষিদ্ধ করে রাখতে হবে, সেটা ব্যাখ্যা হয়তো আমরা আশা করি তারা ভবিষ্যতে দিবেন। এখন এই যে আগামী বাংলাদেশের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে আসলে মনে হচ্ছে যে অশনি সংকেতের দিকে যাচ্ছে। কেননা এই যে আওয়ামী লীগের যে সমস্ত সমর্থকগণ এখনও দেশের ভিতরে বা দেশের বাইরে রয়েছে, তারা হয়তো অন্য কোনো পন্থা অবলম্বন করবেন, অন্য কোনো নামে তারা হয়তো বা আসবেন। কিন্তু তখন এই অন্য কোনো নামে যেটাকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মানে হেসে হেসে একটা কথা বলতেন যে পুরান বোতলের নতুন মদ, এরকম সম্ভবত একটা কথা। হুম এখন সেই পুরান বোতলে সেই আওয়ামী লীগের নাম মানে আওয়ামী লীগ নামটা ব্যবহার করে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ হয়তো নতুন কোনো নামে যদি তখন আগমন করেন, তখন কি হবে, কি করবে সরকার, সেটা হয়তো দেখার বিষয়। যাই হোক, আমরা চাই বাংলাদেশ স্থিতিশীল থাকুক। আমরা আমাদের এই ভিডিওটা আসলে কারো কোনো পক্ষ নিয়ে করিনি, আমরা সাধারণ বিশ্লেষণ থেকে করেছি। আমরা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ভিডিও করিনি। তাই এই ভিডিওতে হয়তো কারো মনে যদি কোনো আঘাত লাগে, মানে অনিচ্ছাকৃতভাবেও যদি আমরা কারো বিরুদ্ধে বা কোনো পক্ষের হয়তো কোনো পক্ষের অবলম্বন করে থাকি বা কারো বিরুদ্ধে বলে থাকি, সেটা হয়তো আমাদের অনিচ্ছাকৃত।
তাই সকলের কাছে আমরা সেই বিষয়টা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখার জন্য অনুরোধ করছি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আর আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।